আল্লাহ গো, সাপ! আমার কাছে আইনের নাট। আমি খুব ডরাই সাপ দেখা। ভয়ে চোখ মুখ অন্ধকার করে বলল তৃষ্ণা। ভয়ে তৃষ্ণা কাঁপছে অবিরত, থেকে থেকে ঢোক গিলছে। জায়ান হাতের খেলনা সাপটাকে তৃষার দিকে এগিয়ে দিয়ে বললেন, শুনো বাচ্চা মেয়ে, এই খেলনা সাপ দিয়ে আমি ছোটবেলায় খেলতাম। ভেবেছিলাম আমার বেবিদের দেখাবো তার বাবার প্রিয় খেলনা। কিন্তু বেবি আসার আগে বাচ্চা বউ পেয়েছি, তাই এটা তোমাকে দিলাম। ধরো নাও আমার প্রিয় খেলনা, তোমায় গিফট করলাম। বলেই জায়ান সাপটা তৃষার দিকে ছুঁড়ে মারল। ভয়ে চিৎকার করে উঠল। সাপ ওর হাতের উপর পড়েছে। ও লাফিয়ে উঠে পড়ল, আর ভয়ে লাফালাফি চিৎকার করতে লাগলো। এসব দেখে জায়ান ঠোঁট প্রশস্ত করে হাসছে। তৃষ্ণা লাফালাফি করতে গিয়ে শাড়ির আঁচল ফেলে দিছে। জায়ান তা দেখে ধমক দিয়ে বললেন, এই মেয়ে থামো। তৃষ্ণা থামছে না, ভয়ে চিৎকার করছে। ওইভাবেই দৌড়ে দরজা খুলতে চাইল। জায়ান শক্ত গলায় বললেন, বাচ্চা মেয়ে হলেও তুমি খুব অবাধ্য। কথা শোন নাট। বলেই হাত ধরে টেনে দরজার সামনে থেকে টেনে এনে বললেন, লাফালাফি করে শাড়ি খুলে ফেলেছ সেটা বুঝতে পারছো না? আঁচল না, আঁচল ঠিক করো। তৃষ্ণা ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি আমাকে ভয় দেখালেন কেন? আমার আত্মা বের হয়ে আসছে ভয়ে। খেলনার সাপ তোমায় কামড়ে দিতে পারবে না। তবুও ভয় পেলে কেন, ইডিয়েট? শাড়ি ঠিক করো। তৃষার শরীর ভয়ে কাঁপছে থরথরিয়ে। তৃষ্ণা কাপা হাতে ঠিক করতে চেয়েও পারছে না। হাতের উপর সাপ পড়েছিল মনে পড়তেই হাত কেটে ফেলে দিতে ইচ্ছে করে ওর। ও ঢোক গিলে লজ্জা ভয় মিশ্রিত গলায় বলল, পারছি না। দেখুন আমার হাত কাঁপছে। জায়ান বিরক্তিকর চোখে তাকালো হাতের দিকে, সত্যি কাঁপছে। মনে হচ্ছে শীতল করিয়ে রেখেছি তাই থরথরিয়ে কাঁপছে। তার বউ এত ভীতু ভাবতেই জায়ানের লজ্জা লাগছে দাঁড়ি। সামান্য খেলনা সাপ দেখে এই মেয়ের এই অবস্থা। কপালে আঙুল ঠেকিয়ে চুপ করে আছে জায়ান। মন চাচ্ছে ওর এই সাপ এই মেয়ের গলায় ঝুলিয়ে রাখতে। নিজের রাগ কন্ট্রোল করে গম্ভীরতা বজায় রেখে নিচু হয়ে খয়েরি শাড়ির আঁচল হাতে তুলে উঠে দাঁড়ালো। আর নিজেই গুছিয়ে দিয়ে বললেন, গেট আউট মাই রুম। বলেই রিমোট দিয়ে দরজা খুলে দিল। তৃষ্ণা কাঁপতে কাঁপতে বেরিয়ে এলোট। এমন ভয়ঙ্কর স্বামী কিনা আমার কপালে ছিল। আব্বা আম্মায় আমারে এমন একজনের কাছে বিয়া দিল, যে কিনা প্রথম দিনই ভয় দেখিয়ে মারতে চাইছিল। ঢোক গিলে হাঁটতে লাগলো। নিজের রুম না পেলেও দেখা হলো আমার দেবর জোভানের সাথে। তৃষ্ণাকে দেখে এগিয়ে এসে বললেন, ভাবি তুমি কি ভাইয়ার সাথে দেখা করতে গিয়েছিলে? বলেই একবার পেছনে জায়ানের রুমের দিকে তাকালো। তৃষ্ণা চুপ করে তাকিয়ে আছে। কথা বলছিল না দেখে জোভান আবার বললেন, ভাবি কিছু কইবেন? না ভাবি, তুমি কি কিছু নিয়ে ভয় পাইছো? তৃষ্ণা কাপা গলায় বলল, সাপ। জোভান চমকে উঠে বললেন। ওদিকে তাকাতে তাকাতে তৃষ্ণা জায়ানের রুমে দেখিয়ে বলল, উনি আমায় সাপ দিয়ে ভয় দেখিয়েছে। বলেই তৃষ্ণা কাঁদতে কাঁদতে চলে গেল। জোভান অবিশ্বাস্য চোখে তাকিয়ে দিল। তারপর জায়ানের রুমে নক করলো। জায়ান বিরক্তিকর মুখে বললেন, কি হয়েছে? ভাই তুমি ভাবিকে ভয় দেখিয়েছ? ভয় দেখাবো কেন, আজব। ভাবি যে এটা বলে কাঁদছিল। দেখ আমাকে ডিস্টার্ব করিস না, এমনিতেই ওই মেয়ে আমার মাথা খারাপ করে গেছে সকাল সকাল। বলেই জায়ান ঠাস করে জোভানের সামনে দরজা আটকে দিল। তৃষার সাথে দেখা হলো লিয়ার, সেই তাকে তার রুমে পৌঁছে দিল। তৃষ্ণা বিছানায় শক্ত হয়ে শুয়ে দিল। বেলা গড়াল। সকালের নাস্তা করার পরও বের হয়ে এক অপরিচিত বাচ্চা ছেলে মেয়ে দেখলো। দুজনে সেম ডিজাইনের পোশাক পরে আছে। এরা দুজন ছেলে মেয়ে বুঝেছে একজনের মাথা ঝুটি করা চুল দেখে আরেকজনের মাথায় ছোট চুল। এত মিল দুজনের রোহা করে তাকিয়েছিল। গুলুমুলু মোটা সোটা দুজনেই ওর দিকে কেমন করে জানি তাকিয়েছিল। ও কাছে ডাকতেই জনে দৌড়ে চলে গেল। যাওয়ার আগে বলেছে, ওইটা নোংরা মেয়ে, মাম্মা তার কাছে যেতে মানা করেছে। তৃষ্ণা চমকিত চোখে তাকিয়ে আছে। কথাগুলো ওর কানে বাড়ি খাচ্ছে। তৃষ্ণা অন্যমনস্কর হয়ে ড্রয়িং রুমে চলে এলো হাঁটতে হাঁটতে। এখানে এসে তৃষ্ণা অনেক মানুষ দেখে দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ল। দূর থেকেই তৃষ্ণা জায়ানকে চিনে ফেলল। ক্লিন সেভ করা ফর্সা মুখটা শক্ত গম্ভীর করে বসে আছে, তার পরনে কালো প্যান্ট ও কালো কোট। দূর থেকে তার সিল্কি খাড়া খাড়া কালার করা চুলগুলো ঝিলঝিল করছে। জায়ানের পাশে তার মতোই একটা মোটাসোটা গম্ভীর লোক বসে আছে। তার গায়ে অ্যাশ কোট, তার মাথার চুল লাল। সাদা চুলে মেহেদি দিলে যেমন হয়। উনিকে উনার ছবিই তো ড্রয়িং রুমে টানানো। দুজনে পাশাপাশি বসা। তাদের সামনে আরো দুজন লোক বসে আছে। তাদের পেছনে দুজন লোক দাঁড়িয়ে আছে। কিছু পেপারস নিয়ে তারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা করছে। হঠাৎ করেই জায়ান রক্তিম চোখে তৃষার দিকে তাকালো। চোখের ইশারায় কিছু বুঝাতে চাইল। তৃষ্ণা মাথা মুন্ডু কিছু বুঝল না। কিন্তু তার তাকানো দেখে ভয় পেয়ে গেছে। তিনি নিজের হাতের দিকে তাকাতেই দেখলাম তার হাতের আঙুল নাড়িয়ে আমাকে চলে যেতে বলছে ভেতরে। তৃষ্ণা বোকা চোখে তাকিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। আমি দেখতে পাচ্ছি জায়ানের ফর্সা মুখটা আস্তে আস্তে রক্তিম হয়ে উঠছে। তখনই উর্মি আপু আসল আর আমার হাত ধরে বললেন, এখানে কি করছো? আব্বু ভাইয়া কাজ করছে, চলো এখানে থেকে। বলেই টেনে নিয়ে গেল সেখানে থেকে ওকে। ওখানে থাকলে কি হবে জানি না, কিন্তু আব্বু ভাইয়া নিজেদের কাজের সময় আমাদের থাকতে মানা করেছে। তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলো ভাবি। আপু তোমার ভাই আমাকে কেন বিয়ে করেছে? এটা কেমন প্রশ্ন ভাবি? আমি বাড়ি কবে যাব? অসহায় মুখ করে বলল, কাল যাবে হয়তো। আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাইয়া আজ বিজি তাই কাল যাবে। তোমাদের বাসার সবাই কেমন জানি অদ্ভুত। এমন কেন লাগে? তুমি তো বাচ্চা মেয়ে, এজন্য এমন লাগছে। উর্মি চলে গেল্ট। আজ সারাদিনে বুঝতে পারলাম এই বাসায় লোকজনের অভাব নেই। কিন্তু অদ্ভুত কাউকেই আমি চিনি না। তারা সম্পর্কে আমার কি হয় জানি না। তারাও জানতে চায় না আমার সম্পর্কে। অদ্ভুত, আমি কোন রহস্যের দুনিয়ায় এসে পড়লাম। রাতে শুয়ে ভাবছি আমি মনে হয় প্রথম নারী যে শ্বশুর বাড়ি এসেও স্বামীর দেখা পায় না। তার ঘর আমার ঘর আলাদা।
আমার শ্বশুর শাশুড়ি কাউকে চিনি না। প্রথম দিন সেই মহিলাটাকে শাশুড়ি ভেবেছিলাম, তার আর দেখা পেলাম না। ননদ, দেবর আর ওই লিয়া ছাড়া কাউকে আমি চিনি না। আজব কারবার। আর ওই বাচ্চাগুলো আমায় নোংরা কেন বললো? আমার শরীরে কি ময়লা আছে? কই, আমি তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছি। গ্রামে থাকাকালীন আমি মাঠে ঘাটে গাছে উঠে দৌড় ঝাঁপ পারতাম, তখন না হয় ময়লা থাকতো। কিন্তু এখন এই বন্ধ দালানে আমি ময়লা পাই কই? আমাকে নোংরা কেন বললো? বকুলকে খুব মনে পড়তাছে দাঁড়ি। দুই বোন গলা জড়িয়ে শুয়ে কত কথা বলতাম। আজ আমি একা। গতকাল ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। আজ আমি ঘুমাবো কি করে? বিছানায় ছটফট করে উঠে পড়লাম। 2 দিন ধরে আমি এই বন্ধ দালানে আটকে বসে আছি। বাইরে প্রকৃতির নিঃশ্বাস নিতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে। আমি রুম থেকে বেরিয়ে ডানে হাঁটতে লাগলাম। সকালে বামে গেছিলাম, তখন জায়ানের রুম পেয়েছিলাম। একটু হাঁটতে আমি পূর্ব দিকে গেলাম। 2 কদম যেতেই দেখলাম আমি একেবারে শেষ মাথায় চলে এসেছি মনে হয়। ফিরে আসতে যাব তখনই সেই বন্ধ কোণার রুমটার দরজার বাড়ি দিল কেউ। তৃষ্ণা চমকে উঠে পেছনে ঘুরতে যাবে তখনই একটা হাত তৃষার হাত ধরে টেনে আটকে দিল। তৃষার বুক ছাদ করে উঠল। ও ঢোক পেছনে ফিরতেই ভরাট গলায় লোকটা বলে উঠলেন, এই মেয়ে, তুমি এখানে কি করছো? তৃষ্ণা কাপা গলায় আমতা আমতা করে কিছু বলতে যাবে তখনই লোকটা ওকে নিয়ে এলো এক অন্ধকার জায়গায়। দেয়ালে ঠেসে ধরে লোকটা তৃষার কোমর চেপে ধরে ফিসফিস করে বললেন, বাচ্চা মেয়ে এত দূর আসলে কি করে? তোমাকে তো বোকা ভীতু ভেবেছিলাম। তুমি এখানে আসার সাহস পেলে কি করে? তবুও এত গভীর রাতে। অন্ধকারে একজন পুরুষালী কণ্ঠস্বর শুনেও তার হাতের স্পর্শ পেয়ে তৃষ্ণা চমকে উঠল। ছটফট করে ছাড়াতে চেষ্টা করলো। আজকেও বলবে নাকি স্বামী রাগ করবে? বলেই জায়ান আরেকটু ঘনিষ্ঠ হলো তৃষার সাথে। তৃষ্ণা সত্যি বলে উঠল, স্বামী রাগ করবে কেন? আপনিই তো স্বামী। কৃষ্ণ বেনির 4র্থ পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে 4র্থ